বাবরি মসজিদ ভাঙবই আমরা। যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন জেসিবি দিয়ে ওই মাটিতে মাটি হয়ে যাবে। চামড়ার মুক্ত সারা জীবনে কটা গেড়ে দিয়েছে জিজ্ঞেস কর, গাঁটতে যে ও নিজে না গেড়ে যায়। আইনের বলে ইনশাল্লাহ সমস্ত জিনিস ছিনিয়ে বের করে নেবে, অতএব আপনি আটকে রাখতে পারবেন না, একথা আমিও বলে দিলাম। ভাষাটা খুব সমঝোতা হয়ে বলা দরকার। হ্যাঁ, একটা ধর্মস্থানকে নিয়ে আলতু ফালতু কথাবার্তা বলবেন, বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জানেন মসজিদ মন্দির যে যা ধর্মের একটা জায়গা, কি বুঝলেন? আর ধর্মের জায়গাগুলো আপনি যে বলবেন ঘিরে দেবেন, চামড়ার মুখ, বহুত কিছু বলা যায় মিডিয়ায়, বাংলার মানুষ জানে ওতে চিড়ে ভিজবে না। এর কোনো দাম নেই, ফেলে দিকে জানে ওর জিনিসের কথা, কে নেয় ওর কথা। দেখুন, সরু করে মাটিতে ঢোকাবার দরকার নেই, মালিকের মারে আপনি ঢুকে চলে যাবে। একটু দাঁড়ান না, একটু করে দাঁড়ান, ভোটটা ঠিক মতো হয়ে যাক না। হুমায়ুনকে ঢুকাতে হবে না, বাংলার মানুষই ঢুকিয়ে দেবে, তখন দেখতে পাবেন আপনারা। বাবরি মসজিদ ওটা ধর্মীয় ব্যাপার আমার, কে কোরআন পাঠ করবে না করবে সেটা আমার ধর্মীয় ব্যাপার। আপনাদের মন্দির আছে, মন্দিরে কে বাইবেল পড়বে, কে গীতা পড়বে, কে পুজো করবে, ওটা তেনাদের ব্যাপার। এটা আমার মসজিদের ব্যাপার। কোরআন পাঠ করে মিলাদ দিয়ে দোয়া আছে, এই কাজগুলো করতে হয়, আমার ধর্মে চলবে, করা যায়। দেখুন, যাকে না দেখতে পারি তার চলন দেখলে ব্যাকা, বুঝলেন না? একটা ভাষা আছে বাবা, যাকে না দেখতে পারি তার চলন দেখলে ব্যাকা। কিন্তু বেরিয়ে গেছে বলে হুমায়ুনকে কিছু না করতে পেরে কি করব, তার মেয়ের উপরই চাপিয়ে দাও, কি বুঝলেন? চাপিয়ে দিয়ে বিপদে ফেলো, কষ্টে ফেলো, ফেলে কিছু হবে না, বাজেয়াপ্ত করে কিছু হবে না। আইন, ভারতবর্ষের সংবিধান আইন আছে, আইনের বলে ইনশাল্লাহ সমস্ত জিনিস ছিনিয়ে বের করে নেবে, অতএব আপনি আটকে রাখতে পারবেন না, একথা আমিও বলে দিলাম। দেখুন, ভাতা 2000 টাকা ভাতা, আজকে কিছু ইমাম তাদেরকে গোলাম সাজিয়ে ফেলেছে, গোলাম সাজিয়ে তারা বসে আছে, কোনো কথাবার্তা বলতে চাইছে না। যখন দরকার পড়ে যায়, টান পড়ে যায়, কিছু নেতাদের ঘরে দিয়ে ডেকে নিয়ে বসিয়ে কিছু খাইয়ে টাইয়ে দিয়ে ভাবছে হয়তো আমাদের কিছু টাকা বাড়বে। না, টাকা বাড়বে না, কোনোদিন বাড়বে না। ভাতা কেন নেবে? ইমাম হয়ে নেবে। ইমাম হচ্ছে বাদশাহ, আল্লাহ তাদের যোগ্যতা দিয়ে সম্মান দিয়েছে, সম্মানের পাত্র, মানুষ মেনে নেয় ইমামদের ঘরে, কি বুঝলেন? আর ইমামদের 2000 টাকা ভাতা। যদি সরকার পরিবর্তন হয়, তৃণমূল সরকার যেদিকে পরিবর্তন হয়ে যায়, সরকার পরিবর্তন হয়ে যায়, আগামীতে ইনশাল্লাহ আমি যে নতুন সরকার আসবে, আমি বলবো যে ইমামদের সম্মানার্থে 6000 টাকা দিতে হবে, 6000 টাকা, কমপক্ষে 200 টাকা যেন রোজটা হয় তাদের, এই কথা আমি আগামী যদি সরকার যদি পরিবর্তন হয়, আমি জোট সরকার যদি আসে, 6000 টাকা করে আমি ভাতা দেওয়ার কথা আমি ইমামদের পক্ষে দাঁড়িয়ে বলবো, এটা আমি আশা করি। টাকাটা শওকত মোল্লার বাবারও নয়, আর টাকাটা মমতারও বাবারও নয়, টাকাটা বাংলার মানুষের টাকা, জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বড় ফুট চালাচ্ছে, লজ্জা করে না? তোমাকে বসানো হয়েছে তদারকি করার জন্যে, তোমাকে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে তদারকি করার জন্যে। ঠিক মতন পশ্চিমবাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষ আছে সবার জন্যে, সবাই পাবে, তাদেরকে দিতে হবে। এটা উনি কি চাইছেন যে কুক্ষিগত করে ফেলো এই টাকা নিয়ে, কেবলমাত্র তৃণমূল যারা করে তৃণমূল পার্টিকে দেওয়া হবে, অন্য দলমতকে দেওয়া হবে না। এটা কি ভাবছেন কি বাংলার মানুষকে ছেড়ে দেবে? একটা সময় আসবে বাংলার মানুষ ছাড়বে না। এই টাকাটা জনগণের টাকা, এই ভয় দেখিয়ে আপনি ভোটটা নিতে চাইছেন। এই ভয় খাওয়ার লোক বাংলার মানুষ নেই, ভয় সেরে গেছে তাদের, তারাই ভাতার খেতে চাইছে না, ভাতার প্রয়োজন নেই। লক্ষ্মী ভাণ্ডার যে টাকা প্রয়োজন নেই, 1,500 টাকা ছাত্রদের আপনি ভিক্ষা দিচ্ছেন, ওই ভিক্ষা প্রয়োজন নেই।
হ্যাঁ দিয়ে শিক্ষিত সমাজ একটা ছেলে MA পাস BA পাস তাকে এই 1,500 টাকা যে 50 টাকা রোজ, হ্যাঁ লজ্জাজনক ব্যাপার, মুখে চুনকালির ব্যাপার। হ্যাঁ শিক্ষাটাকে কোথায় নিয়ে চলে গেছেন আপনারা, খেলনা করে ফেলছেন। হ্যাঁ এটা দিয়ে এই মানুষকে ঘোরানো যাবে না। একটা ভিখারি যদি হাত পাতে, হ্যাঁ ডেলি ইনকাম করে 500 600 700 800 টাকা ইনকাম করে, আর একটা শিক্ষিত ছেলে লেখাপড়া শিখেছে MA পাস BA পাস ছেলে, তার 50 টাকা, এত কষ্ট করে তার বাপ মা লেখাপড়া শিখিয়ে খরচা শিখিয়ে তার হলো কি 50 টাকা। অতএব বাংলার মানুষ আপনারা চিনে নেন, বুঝে নেন, এদের শিক্ষার জায়গাটা কোথাও ফেলে দিয়েছে। এই 1,500 টাকা দিয়ে এই ছেলেগুলোর জীবন বরবাদ করে দিলে, উদ্যমটা নষ্ট করে দিলে, শেষ করে দিলে। যে আগে যে জিনিসগুলো বেরিয়ে যেমন ভাবছেন অনেকে এই সরকার দেবে না, চলে গেলে আর পাবো না, ভুল চিন্তা। এর আগেও বামফ্রন্ট সরকার সাইকেল পাস করে গেছিল, সে সাইকেল এই মমতা ব্যানার্জি যত সাইকেল কোটি কোটি সাইকেল কে পাস করে গেল, কার পাস করা, সেটা বামফ্রন্ট সরকার পাস করা। আরও প্রকল্প যেসব দিয়ে গেছে বামফ্রন্ট সরকার, কি করেছেন, নামটা ঘুরিয়েছেন, সিঁড়িতে দাও, হ্যাঁ সিঁড়ি দিয়ে নাম পড়িয়ে দিয়ে দেখো আমি মমতা ব্যানার্জি দিয়েছে। এসব প্রকল্পগুলো বামফ্রন্ট সরকার করে গেছে। কিন্তু এ সরকার চলে গেলেও কিন্তু মনে রেখে দেবেন, যে জিনিসটা পাস হচ্ছে আগামী সরকার এলে ওই জিনিসটা এই সরকার, সেই সরকারকে দিতে হবে। এটা বাংলার মানুষ আবার জেনে রেখে দেবেন। ওই ধোঁকায় পড়বেন না, ওই নেতাদের পাল্লায় পড়বেন না, খবরদার। ওই আশা করে ভোটটা নেবার জন্য ধোঁকা মারছে, এই ধোঁকা থেকে দূরে থাকবেন। হ্যাঁ ইনশাল্লাহ তাড়ান এই সরকারকে, এ ধোঁকাবার সরকার। হ্যাঁ এ চাকরি শিল্প কর্ম কিছুই দেয় না, মানুষকে শেষ করে দিয়েছে। চোর সরকার, মমতা ব্যানার্জি চোর সরকার। হ্যাঁ কমলের মনোভাব, সম্প্রদায় মনোভাব, মুসলমান বিদ্বেষ। আপনারা জানেন না, একদম একটা ভোট দেবেন না। আজ মুসলমানদের ধর্মে যে আঘাত এনেছে, এই আঘাত ভারতবর্ষ স্বাধীনের পর থেকে কেউ আঘাত আনে না। এই আমার অকাপ সম্পদ ধ্বংস করে দিয়ে মুসলমানদের ধর্মে আঘাত এই মমতা এনেছে। আর একটা জিনিস রাখবেন, এই যে আপনার গণনা হল, মানে হলো আপনার SIR হলো, SIR হয়ে আজ মুসলমানদের নাম মানে 500 600 700 করে বাদ চলে গেছে, আর সে জায়গায় হিন্দু ভাইদের নাম 10টা 15টা করে এসেছে। এটাও আপনারা জানছেন। হ্যাঁ আপনারা ভালো বুঝে নেবেন, হ্যাঁ জানতে পারছেন। অতএব এ কী করতে চাইছে সেটা বুঝতে চাইছেন। বলে স্যার দিল্লি চলে যাও, হ্যাঁ অকাশে দিল্লি চলে যাও, আমাদের খারাপ কেউ হবে না। উনি আবার SIR জন্যে দিল্লি চলে গেলেন। দেখো তোমাদের জন্য আমি দিল্লি গেছি। আবার কি করলেন, চলে গেলেন কোর্টে, চলে গেলেন। দেখো আমি কোর্টে গেছি, কেন অকাপ সম্পত্তি কোর্টে আপনি গেলেন না, কেন আটকালেন কেন? তার বেলায় বুঝতে পারছেন কিরম ভিতরি মনোভাবনার, কিরম দ্বিচারিতা মনোভাবছে, বুঝতে পারছেন। ইনি খালি করতে চাইছে একটাই জিনিস ইনার আছে, যেমন দিদি মোদি দুজনে মিলে এনার একটা উন্নয়ন, ভারতের উন্নয়ন করছে কি, ধর্ম ছাড়া এনার উন্নয়ন আর কিছু নেই। পাকিস্তান, মুসলমান, এই একটা কথা। আর একটা কথা হচ্ছে কি, ইনি করছে মন্দির মসজিদ, কি বুঝলেন, এ কথা উনি বলে যাচ্ছেন। যেমন গরিব হিন্দু, গরিব মুসলমান, এদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগিয়ে রেখে দাও। এরা যেন ঝগড়া করে, মারামারি করে, এরা এইখানে পড়ে থাকবে। আমরা করবে কি, সিংহাসনে বসে মাছ কোরমা কেলিয়া খাবো, প্লেনে করে উড়ে বেড়াবো, হ্যাঁ বিভিন্ন জায়গায় শান্তি সঙ্গে বসবাস থাকবো। এই কৌশল হচ্ছে এই সরকারের, এই ক্ষমতারী সরকার, এরা এই কাজ করে যাচ্ছে। অতএব বাংলার বুকেতে এখন যেসব দল বেরিয়েছে, এই দল বেরিয়ে নিজেদের অধিকার নিয়ে আগামীতে পার্লামেন্টে যেতে হবে। অধিকারের জন্যে আমাদের মানে পার্লামেন্টে যেতে হবে, দাঁড় করাতে হবে। আমাদের জন্য অধিকারটা কে বলবে এটাকে, যারা পার্লামেন্টে যাবে তারা বলবে। অতএব এই দল একজোট হওয়ার জন্যে এই সরকারের ঘুম হারাম হয়ে গেছে। এর চেষ্টা করছে যাতে না জোট হয়, ভাগার জন্য ষড়যন্ত্র চালিয়েছে চারিদিক দিয়ে। আপনারা খবরদার এই সরকারকে আপনারা বিশ্বাস করবেন না, মমতাকে। একটা ভোট এই রাজ্য সরকারকে আপনারা দেবেন না, আমি মানা করছি। সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন হবে, দেশের কাজ হবে ইনশাল্লাহ, বলে দিলাম। সংখ্যালঘুদের মধ্যে থেকে একটা দল উঠে এসেছিল, আমরা দেখেছিলাম, তার নাম হলো ISF।
এখন আবার একটি নতুন দল, যেটা আমরা কদিন আগেই দেখলাম, মানে একদম বহুত মিডিয়াকে সামনে রেখে নিজের দলের নাম প্রকাশ করলেন, প্রতাপপুরের পীরজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব। এই যে দুটো সংখ্যালঘুদের মধ্যে থেকে উঠে আসা দুটো দল, যেই দুটো দল আগামী দিনে কি পশ্চিম বাংলায় একটা নতুন ভাবে উঠে আসবে বলে মনে হচ্ছে? যেমন আইএসএফ উঠে এসেছে, তেমন কি ওই প্রতাপপুরের যে পীরজাদা রুহুল আমিন, ওনার যে দল জেইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি, এই যে দুই দল সংখ্যালঘুদের জন্য যে উঠে এসেছে, কি উপকারে আসবে বা আগামী দিনে কি কাজে আসবে? দেখুন, জাতীয় উন্নয়ন পার্টি আজ থেকে অনেক আগে এই দলটা ঘোষণা দিয়ে কাজ করে এসেছিল, কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এর আগে, হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু মিডিয়ার সামনে এসে দলটা ঘোষণা করা নেই। এবারে সেই দলটা জাতীয় উন্নয়ন পার্টি, প্রতাপপুর দরবারের পীর সাহেব, হ্যাঁ রুহুল আমিন সাহেব এটা করেছে। কি বুঝলেন, এই দল এলাকার মানুষ চেনে ভালো মতন, প্রভাব আছে সেটাও মানুষ জানে। এবং আইএসএফ যদি মিলিত হয়ে একসঙ্গে হয়ে, তার সঙ্গে আরও দল আছে, কি বুঝলেন, একসঙ্গে যে লড়ে যদি, তাহলে আগামীতে ইনশাল্লাহ আশা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু গরিব, মুসলমান গরিব এবং আপামর জাতি, হ্যাঁ, এবং যে সমস্ত ভারতবর্ষের যা ধর্ম বর্ণ নির্বিশেষে আছেন কিন্তু সবাই কিন্তু উপকৃত হবে। তারা নিজের অধিকার পাবে, অত্যাচার জুলুম থেকে পাবে, চুরি চামারি থেকে বাঁচবে, গুন্ডামি থেকে বাঁচবে, এরা চাকরি পাবে, কর্ম পাবে, শিল্প পাবে। অতএব আমি এটা বলতে চাইছি, একজোটে আগামীতে যে কটা দল আছে, বাম, আপনার হুমায়ুন আছে, আপনার জাতীয় উন্নয়ন পার্টি আছে, আইএসএফ আছে, সমস্ত একজোটে যদি লড়াইটা হয়, ইনশাল্লাহ এই পশ্চিম বাংলার, হ্যাঁ, চিত্রটা পাল্টে যাবে। বাংলার মানুষ নতুন একটা দিশারি দেখতে পাবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, ও নতুন একটা দিক খুঁজে পাবে, মানুষের অধিকার খুঁজে পাবে, একথা আমি বলতে চাইছি। আশা করা যায় আইএসএফ আর যে নতুন দল রুহুল আমিনের জাতীয় উন্নয়ন পার্টি, দুটো দল যদি একত্রিত হয়, মনে হয় যে শাসকের ঘুম কাটবে বলে? জাতীয় উন্নয়ন পার্টি এবং আইএসএফ যদি এক হয়, ভোটটা যদি মানুষ দিতে পারে, কি বুঝলেন, মানুষের ধ্যান ধারণার পাল্টে যাবে। এই সরকারের, তৃণমূল সরকারের ঘুমটা একদম ছিনিয়ে নেবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি। কি বুঝলেন, সেটা বাংলার মানুষ জানে, কিন্তু এরা চাইছে, হ্যাঁ, আলাদা করার জন্যে বহুত কৌশল চালাচ্ছে। এক নম্বর কথা হচ্ছে ভিক্ষা দেওয়ার, মানে একদম কৌশলটা ভালো জানে, বলে লাল গাড়ি, কি বুঝলেন, সিকিউরিটি ফোর্স দিয়ে দাও, আমি আপনার পিছনে আছি, চাকরি দেখবো, এই সব দিয়ে লোভ দেখিয়ে রাখবে। কিন্তু এই লোভ নিয়ে কী হবে, একজনের ব্যক্তিগত হবে, অন্য কারো নয়, জনগণের জন্যে, মানুষের জন্যে, দেশের জন্যে, কওমের জন্যে, জাতির জন্যে, কি বুঝলেন, উপকার হবে আপামর জাতি। সেই দিকে লক্ষ্য করে, বুঝলেন, আপনার জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ এবং বাম এরা একসঙ্গে মিলিত হয়ে, হ্যাঁ, জাতীয় উন্নয়ন পার্টি এবং আইএসএফ এবং আপনার হুমায়ুন বামপন্থী, কি বুঝলেন, একজোটে যদি লড়ে, ইনশাল্লাহ বাংলার পজিশনটা অন্যদিকে চলে যাবে, মানুষ বেঁচে যাবে, মানুষ অধিকার খুঁজে পাবে ইনশাল্লাহ, বলে দিয়ে গেলাম।